707 ভূত লেনে আজকের অডিও স্টোরি পাতাল রেলের টিকিট। কাহিনী রতন তনু ঘাটি। অফিস থেকে বেরোতে বেরোতে সন্ধে 7টা পেরিয়ে গেল। সকাল থেকেই মনটা কেমন আনমনা হয়ে আছে। সকালেই একটা কোকিল একটানা ডেকেছিল অনেকক্ষণ। কেমন মন কেমন করা সেই ডাক। আমাদের বাড়ির পাশে মোহনবাসী আমের গাছটায় কোকিলটা মাঝে মাঝে এসে বসে। একটানা অনেকক্ষণ ডাকে। আজও ডেকেছিল কোকিলটা। কোকিলের ডাক শুনলে মন ভালো হয়ে যায় এক একদিন। আজ মনটা আনমনাই হয়ে আছে। আমি চাঁদনি চকে পাতাল রেল ধরে বাড়ি ফিরি। স্টেশনের স্মার্ট গেটে কার্ডটা পাঞ্চ করতে গিয়ে দেখলাম কার্ডের টাকা ফুরিয়ে গেছে। অগত্যা টিকিট কাউন্টারে স্মার্ট কার্ডে টাকা ভরার জন্য দাঁড়ালাম। কাউন্টারের ভেতর থেকে ভদ্রলোক বললেন, মেশিন খারাপ, স্মার্ট কার্ডে টাকা ভরা যাবে না। আমার কাছে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত যাওয়ার এক্স্যাক্ট ফেয়ারের খুচরো সেই টাকাটাও নেই। তাই পাশের কাউন্টারে গিয়ে দাঁড়ালাম। টিকিট কাটার লাইনটা বেশ বড়। ধীরে ধীরে লাইনটা এগোচ্ছে। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার বয়স 50-55 হবে। প্যান্ট শার্ট পরা, মাথায় কাঁচা পাকা চুল, চোখে চশমা। ভদ্রলোক একবার বাঁ পকেটে একবার ডান পকেটে হাত ঢুকিয়ে খুচরো টাকা বের করে গুনছেন, ফের পকেটে রেখে দিচ্ছেন। আমি ভাবলাম ভদ্রলোকের যদি খুচরো টাকা আছে তাহলে উনি এক্স্যাক্ট ফেয়ারের কাউন্টারে গিয়ে টিকিট কাটতে পারেন। খামোকা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছেন কেন? এই কাউন্টারটা তো ফাঁকাই পড়ে আছে। একসময় ভদ্রলোক ফের খুচরো টাকা বের করে গুনতে লাগলেন। আমি থাকতে না পেরে বললাম, দাদা আপনি তো এক্স্যাক্ট ফেয়ারের কাউন্টারে গিয়ে দাঁড়াতেই পারেন, তাহলে তো এতক্ষণ কষ্ট করে লাইনে দাঁড়াতে হতো না। ভদ্রলোক কেমন স্মিত হাসি হেসে বললেন, কষ্টে কি বা যায় আসে। আমি মনে মনে ভাবলাম, এ আবার কীরকম কথা? কষ্টে কি যায় আসে? যাকে উনি যদি কষ্ট করতে চান তো করুন, তাঁর ব্যাপার। চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। ভদ্রলোক কাউন্টারে পৌঁছলেন। 6 টাকা দিয়ে একটা মহানায়ক উত্তম কুমার যাওয়ার টিকিট কাটলেন। টিকিট নিয়ে পকেটে রাখতে রাখতে সরে দাঁড়ালেন। আমি 10 টাকা দিয়ে একটা মহানায়ক উত্তম কুমারের টিকিট কাটলাম। ওই স্টেশনে নেমে আমাকে ঠাকুরপুকুর যেতে হয় 2 বার অটো বদলে। হঠাৎ দেখলাম আমার পায়ের কাছে একটা টিকিট পড়ে আছে। ওই ভদ্রলোকেরই বোধহয় হবে টিকিটটা। পকেটে রাখতে গিয়েছিলেন, ভুল করে পড়ে গিয়েছে। আমি টিকিটটা কুড়িয়ে ভদ্রলোকের পেছন পেছন ছুটলাম। ও দাদা, ও দাদা শুনছেন? আপনার টিকিটটা পড়ে গেছিল, এই নিন। ভদ্রলোক সকালবেলার কোকিলটার মতো বিষণ্ণ গলায় বললেন, টিকিটে কি যায় আসে, বলে হাতটা বাড়িয়ে দিলেন। টিকিটটা ওর হাতে গুঁজে দিতে গিয়ে দেখলাম টিকিটের ওপর একটা লাল কালির ফোঁটা। হঠাৎ আমার মনে হলো ওটা রক্তের ফোঁটা নয় তো। তারপর ভাবলাম, তাই বা কেমন করে হবে? এমন অলীক ভাবনার কোনো মানে আছে? পাতাল রেলের টিকিট সদ্য মেশিন থেকে বেরিয়েছে, তাতে রক্তের ফোঁটা আসবে কোত্থেকে? নিজের এমন ভাবনার জন্য নিজেকেই বকে দিলাম। তবে লাল দাগটা কিন্তু ভুল দেখিনি। ভদ্রলোক তখন সিঁড়ি দিয়ে নামছেন, আমিও এগিয়ে গেলাম। ট্রেন আসতে 4 মিনিট দেরি এখনো। প্ল্যাটফর্মে নেমে সামনেই দাঁড়ালাম। প্রথম কম্পার্টমেন্টে উঠলে মহানায়ক উত্তম কুমার স্টেশনের বাইরে বেরোনোর গেটটা কাছাকাছি হয়, ভিড়ও কম থাকে। যারা নিয়মিত পাতাল রেলে যাতায়াত করেন তারা অনেকেই নির্দিষ্ট কম্পার্টমেন্টে ওঠেন। আমিও ঠিক এইরকম সময় যখন এই কম্পার্টমেন্টে উঠি তখন অনেক চেনা অচেনা মুখের দেখা পাই। তবে আমি একটু লাজুক স্বভাবের বলে যেচে তেমন কারোর সঙ্গে আলাপ করি না। এমন সময় দেখলাম আমার ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে। আমি ট্রেন ধরার জন্য রেডি। ট্রেনটা প্রায় এসে গিয়েছে।
হঠাৎ পাশে তাকাতেই দেখলাম সেই ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন ট্রেন ধরার জন্য। ট্রেনটা কাছাকাছি আসতেই ভদ্রলোক ট্রেনের সামনে ঝাঁপ দিতে গেলেন। হতচকিত আমি খামচে ধরে ফেললাম ভদ্রলোককে। কোনো রকমে বাঁচানো গিয়েছে। অনেক লোক জড়ো হয়ে গেল। ভদ্রলোককে বেশ বিমর্ষ এবং ক্লান্ত দেখাচ্ছে। একটা কম বয়সী ছেলে ভদ্রলোককে নিয়ে গিয়ে বসিয়ে দিল প্ল্যাটফর্মের বেঞ্চে। উনি এখন বেশ ঘামছেন। আমিও এগিয়ে গেলাম ওর কাছে। এই ট্রেনটা আমারও ধরা হলো না। মিনিট পরে ট্রেনটা চাঁদনি চক স্টেশন ছেড়ে চলে গেল। উল্টো দিকে ট্রেনও এলো, ছেড়েও গেল দমদমের দিকে। এখন প্ল্যাটফর্মটা বেশ ফাঁকা। আমি ওর পাশের চেয়ারটায় গিয়ে বসলাম। সমব্যথীর গলায় বললাম, এমন কাজ করতে গেলেন কেন? মানুষ বেঁচে থাকার জন্যই তো কষ্ট করে, আর আপনি? ভদ্রলোক খুব শান্ত এবং নিরীহ গলায় বললেন, বেঁচে থাকায় কি আসে যায়? আমি বেশ জোরের সঙ্গে বললাম, না না, আপনাকে বেঁচে থাকতেই হবে। উনি খুব বিষণ্ণ চোখে তাকালেন আমার মুখের দিকে, কোনো কথা বললেন না। আমি বললাম, আপনার যত রাগ জীবনের ওপরে কেন? আবারও উনি আমার মুখের দিকে তাকালেন, তেমনি বিষণ্ণ। আমি কি করব? নতুন যারা প্ল্যাটফর্মে জড়ো হচ্ছেন ট্রেন ধরার জন্য, তারা জানেন না এই ভদ্রলোক একটু আগেই নিজের জীবন শেষ করে দিচ্ছিলেন। আমি কি সবাইকে জানিয়ে দেব এই ভদ্রলোক একটু আগে? তারপর ওকে জোর করে টেনে তুলব? অনেক তরুণ ছেলে আছে, ঠিক বাড়ি পৌঁছে দিয়ে আসবে ওকে। আমার এই সব ভাবনার ফাঁকে দেখলাম ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন প্ল্যাটফর্মের দিকে। আমিও নিজেকে কেমন গুটিয়ে নিলাম। যা করার উনি করুন, আমার কি? আমার ওপর তো সব আত্মহননকারীকে বাঁচানোর দায়িত্ব কেউ চাপিয়ে দেয়নি। তারপর আজ রাতে আমাকে একটা কবিতা লিখতে হবে। কাল সকালে ওই একটা লিটল ম্যাগাজিনের সম্পাদক আমাকে ফোন করবে। 7-5 ভাবনার ফাঁকে পরের ট্রেন এসে গেল। আমিও হুড়মুড় করে উঠে পড়লাম। ফিরে দেখা হলো না ওই ভদ্রলোক কী করলেন। মনটা আরও বিষণ্ণ হয়ে গেল। টানেল দিয়ে ট্রেন ছুটে চলেছে। আমার ফের সকালবেলার কোকিলটার ডাক কানে এলো। ব্যাককেলে কোকিল আজ যে কেন অমন করে ডাকলো? কখন যে ট্রেনটা মহানায়ক উত্তম কুমার স্টেশনে পৌঁছে গেছে খেয়াল হলো ট্রেনের ঘোষকের ঘোষণা। ট্রেন থেকে নেমেই এক অসম্ভব দৌড় শুরু হয় যাত্রীদের মধ্যে। আমি ওই দৌড়ের মধ্যে থাকি না। আবার এই দৌড়ের সময় আমার মধ্যেও কেমন একটা দৌড়নো স্রোত বয়ে যায়, অনেকটা ছোঁয়াচে রোগের মতো। তখন আসতে হলেও দৌড়ই। স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেশ বড় একটা চাঁদ উঠেছে। আজকের চাঁদটাকে অন্য দিনের চেয়ে মন মরা মনে হলো। আজকের দিনটাই যেন এমন। টালিগঞ্জে অটোর লাইনে দাঁড়ালাম। এই অটোর লাইন অনেক সময় অ্যানাকন্ডার মতো এঁকে বেঁকে চলে যায় পেছনে পেট্রোল পাম্প পর্যন্ত। আজ তত লম্বা লাইন নেই, 30 লোক দাঁড়িয়ে আছে। তবে আজ অটো কম। রাস্তায় কত জ্যামে আটকে গেছে মনে হয়। লাইন খুব ধীরে ধীরে এগোচ্ছে। এখনই ঘড়িতে প্রায় 8:30 বাজে। বাড়ি পৌঁছতে 9:30 পেরিয়ে যাবে। মন থেকে ওই ভদ্রলোকের চিন্তা কিছুতেই যাচ্ছে না। কি হলো ভদ্রলোকের? উনি কি আমার ট্রেনটাতেই উঠেছিলেন, নাকি আমার ট্রেনে না উঠে পরের ট্রেনে? বাড়িতে গিয়ে টিভির খবরটা দেখতে হবে। কিছু যদি ঘটে তবে খবরে তো দেখাবে। আচ্ছা, ভদ্রলোক সংসারে খুব অসুখী, খুব দুঃখী কেন? হয়তো খুব সামান্যই চাকরি করেন, পান্তা জোটালে নুন ফুরিয়ে যায়। আমার মনে হয় এই নিয়ে একটা গল্প লিখে ফেললে কেমন হয়? লিখলে গল্পটা খুব দুঃখের গল্প হবে। কিন্তু কেন? পৃথিবীতে এত দুঃখ ছড়িয়ে আছে, তার উপর আবার দুঃখের গল্প কেন? এই বিষয়টা নিয়ে আনন্দের গল্প লিখলে কেমন হয়? তাই তো উচিত দুঃখী মানুষকে যতটুকু আনন্দ দেওয়া যায়। এইসব ভাবনার মধ্যে এতটাই ডুবেছিলাম, কখন অটো এসেছে আমি অটোয় উঠে বসেছি খেয়ালই নেই। আমি বসেছি অটো চালকের বাঁ দিকে।
অটো করুণাময়ী ব্রিজ পেরোলো। পিঁপড়ের ফালির মতো অটোর লাইন এই রাত 9টাতেও। অটো হরিদেবপুর পর্যন্ত ধিমে গতিতে চলল, তারপর বেশ গতি পেয়ে গেল। এই মার্চ মাসে সন্ধে রাতে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আমি একটু গুটিয়ে নিলাম নিজেকে। এমন সময় লুকিং গ্লাসে চোখ পড়তেই দেখলাম ওই ভদ্রলোক আমার পেছনে বসে আছেন। ভদ্রলোক অটোর ডান দিকে বসে আছেন। চমকে উঠলাম। টালিগঞ্জে অটোর লাইনে তো আমার সামনে ভদ্রলোককে দাঁড়াতে দেখিনি, তাহলে উনি অটোতে বসলেন কি করে? মনে মনে ভাবলাম, না না, উনি ঠিকই হয়তো অটোর লাইনে ছিলেন, আমি আনমনা ছিলাম বলে ওকে দেখতে পাইনি। মনে মনে ভাবলাম, তাহলে ভদ্রলোক আমাদের দিকেই থাকেন। যাক, তাহলে ওকে বাঁচিয়ে একটা ভালো কাজ করেছি। হয়তো দেখা যাবে উনি আমাদের পাড়াতেই থাকেন। দেখাই যাক উনি কবরডাঙ্গায় গিয়ে ঠাকুরপুকুরের অটো ধরেন কিনা। আজ সকাল থেকে ক্ষণে ক্ষণে ভীষণ আনমনা হয়ে যাচ্ছি, কোনো কিছুতেই ঠিকমতো মন বসাতে পারছি না। কেন এমন হলো আজ? তখনই মনে পড়ল এই সেই কোকিলটার কাজ। সেই তো সকালে এমন মন কেমন করা সুরে ডাকলো একটা না, আর তারপর থেকেই একদিন আমার বাড়ির পাশের ওই আম গাছটায় এসে বসেছিল একটা হলদে পাখি। তার ওই আগুন ছড়ানো হলদে রং দেখে সেদিন মনটা কেমন অদ্ভুত আনন্দে ভরে উঠেছিল। অনেকে ওই পাখিটাকে বেনে বউ বলে ডাকে, আবার অনেকে বলে ইষ্টি কুটুম। ছেলেবেলায় মেদিনীপুরের গ্রামে আমরা ওই পাখিকে ডাকতাম হলদে পাখি বলে। সেই হলদে পাখি দেখার পর সারা দিন মনটা টই টই করেছিল আনন্দে। এক একদিন এক একটা পাখি, ফুল মন কেমন করে রাখে সারা দিন। আজ যেমন ওই কোকিলটা মন খারাপ করে দিয়েছে। হঠাৎ খেয়াল হতে দেখি আমি ঠাকুরপুকুরের অটোয় বসে চলে এসেছি একদম বাড়ির কাছে। জেমস লং সরণির কাছে বাজারে নেমে গেলাম। বাঁদিকে আমার পাড়া, 3 মিনিট হাঁটলেই আমার বাড়ি। প্রায় 10টা বাজতে চলল, তড়িঘড়ি বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে থাকি আমরা দুটি প্রাণী, আমি আর মেঘনাদদা। আমার স্ত্রী চাকরি করে হলদিয়ায়, ছেলে বৌমা আর মেয়ে থাকে বেঙ্গালুরুতে। মহিষাদলে গ্রামের বাড়িতে মা আর ভাইরা থাকে। মেঘনাদদা আমার বাবার আমলের লোক, কবে থেকে আমাদের বাড়িতে আছে কেউ মনে করতে পারে না। সবাই বলে এই মাইক্রো ফ্যামিলির যুগে এমন মানুষ পাওয়া কঠিন। মেঘনাদদাই রাঁধে, বাজার করে, সব দিক সামলায়। আমি আর মেঘনাদদা একসঙ্গে রাতের খাওয়া খেয়ে নিলাম। খেতে বসে ওই ভদ্রলোকের গল্প করলাম। অবাক হয়ে শুনল মেঘনাদদা। সব গুছিয়ে মেঘনাদদা শুতে দেরি হয়, আমি শুতে চলে গেলাম। আমার ঘরের দরজা ভেজানো থাকে। সকালবেলা মেঘনাদদা ঘুম থেকে ওঠার ডাক দেয় বিছানার পাশে এসে, আর তখনই আমি উঠি। কিন্তু কিছুদিন হলো একা একাই আমার ঘুম ভেঙে যাচ্ছে, কখনো কোকিলের ডাকে, কখনো মোরগের ডাকে। আমার বাড়ির চারপাশের গাছে এখন কত রকমের পাখি আসে, তারা ডাকে। এক একটা ডাক বেশ ভালো লাগে এক একদিন। গতকালকে সেই কোকিলটা ডেকে উঠল। সকাল এসে পড়েছে আমার ঘরের জানলায়। কুয়াশা কেটে রোদ ওঠার মতো চোখের পাতা দুটো ঘুম সরে যেতেই আমার মনে হলো মাথাটা একটু ধরেছে। তারপর হঠাৎ মনে হলো আমার মাথাটা যেন অনেক নিচে পড়ে আছে। হাত দিয়ে দেখলাম একটা বালিশ মাথায় দিয়ে শুয়ে আছি আমি। আর একটা বালিশ কোথায় গেল? ঘুমোনোর সময় দুটো বালিশ তো ওপর রেখে শুয়েছিলাম। আমি পাশে হাত রেড়ে দেখতে গেলাম বালিশটা কোথায়। অমনি আমার হাত লাগলো একটা বরফ ঠান্ডা কিছুর ওপর। চোখ বড় করে তাকিয়ে দেখলাম আমার পাশে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে সেই লোকটা। আমি করে চিৎকার করে আর কিছু মনে নেই। তারপরের কথা মেঘনাদদার মুখ থেকে শুনলাম জ্ঞান ফেরার পর। আমার চিৎকার শুনে মেঘনাদদা ছুটে এসেছিল আমার ঘরে। ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে চোখ মুখে জলের ঝাপটা দিয়েছিল। আমি নাকি মিনিট 5 মরার মতো পড়েছিলাম। এইমাত্র চোখ মেলে তাকালাম,
একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মেঘনাদদার ঠাকুর প্রণাম করলো কপালে দুটো হাত ঠেকিয়ে। তারপর বলল, দাদাবাবু, তুমি চুপ করে বসে থাকো বিছানায়, আমি একটু দুধ গরম করে আনি। তুমি যেন এখনই উঠতে যেও না। আমি বাধ্য শিশুর মতো ঘাড় নেড়ে মেঘনাদদার কথায় সায় দিলাম। কপালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঘাম জমে আছে, নাকি ঘাম নয়, মেঘনাদদার দেওয়া জলের ঝাপটার গুঁড়ো। মেঘনাদদা ব্যস্ত হয়ে চলে গেল রান্নাঘরের দিকে। ফ্যানের বাতাস যতটা ঠান্ডা লাগার কথা তার চেয়েও বেশি ঠান্ডা লাগছে। তাহলে কি ভোররাতে বৃষ্টি হয়েছিল? অভ্যেস মতো বালিশের পাশে মোবাইল ফোনটা রেখে ঘুমোই। হাত তেড়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করলাম, কোথাও পাচ্ছি না। ফের ঘামতে শুরু করলাম। একবার মনে হলো পাশের বালিশটার নিচে ফোনটা নেই তো। যেই বালিশটা তুলে সরিয়ে দিলাম, বিস্ফারিত চোখে দেখলাম বালিশের নিচে গতকালের লোকটার সেই পাতাল রেলের টিকিট, আর সেই টিকিটে রক্তের লাল দাগ। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।